চকবাজারে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৭৮, আহত আরও অর্ধশতাধিক। স্বজনহারাদের আহাজারিতে ভারী পরিবেশ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার, জানালেন সেতুমন্ত্রী। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন। যদি আমাদেরকে সহযোগিতা চান, আমরা এই সবগুলোর ব্যবস্থা করতে পারবো, যাতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শহীদ মিনারে জনতার ঢল, ২১শে চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। এবং বিদেশি ভাষার আগ্রাসনে হুমকির মুখে বাংলা, মায়ের ভাষার মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি লেখক প্রকাশকদের সচেতন হবার আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা খবরের সঙ্গে রয়েছি আমি সাফিনা আহমেদ তরি। দর্শক, শিরোনামে জানছিলেন চকবাজারে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৭৮ জনের নিহত হবার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আসা মাত্রই আমরা তা প্রকাশ করার চেষ্টা করব। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। কথা বলবো তার সাথে। রুবেল, ২০১০ সালের পর আবারও পুরন ঢাকায় একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আমরা। নিমতলী ট্র্যাজেডির পর আমাদের রাজধানীর পুরান ঢাকার চকবাজারে হলো এই ঘটনা। আমি আসলে আগুন লাগার পরবর্তী পরিবেশ সম্পর্কে জানতে চাচ্ছি। ভবনগুলোর কি অবস্থা এবং কি হচ্ছে সেখানে এই মুহূর্তে? আপনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং আগুন নিভানোর যে কাজ সেটি বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? সব শেষ তথ্যগুলো আমাদের জানান। তরি, আপনি জানেন যে এই স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চকবাজারের এই এলাকাটিতে আসলে ওয়াহিদ ম্যানশন বা তার আশপাশের যে ভবনগুলো রয়েছে তা পুরো আসলে এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা আসলে রয়েছি সেই ধ্বংসস্তূপের সামনেই, এবং ধ্বংসস্তূপের উপরেই বলা চলে যেই ভবনটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ওয়াহিদ ম্যানশন, এবং তার আশপাশের ভবনগুলো আমরা দেখতে পেয়েছি আগুনের সেই তাণ্ডব লীলায় পুরে সব ভস্মীভূত হয়ে গেছে। এবং আশপাশের যে কটি ভবন রয়েছে সবকটি ভবনের চিত্র একই রকম। সবকটি ভবনই আসলে পুরে ছাই হয়ে গেছে এবং ভবনগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। তারা বলেছেন যে এই ভবনগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এই ভবনগুলি ক্র্যাশ করতে পারে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যার কারণে আসলে উৎসুক দর্শনার্থীদের সরে যেতে বারবার বলা হয়েছে। যদিও উৎসুক দর্শনার্থীদের ভিড় আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি এবং এখন পর্যন্ত পুরো এলাকা জুড়েই আসলে দর্শনার্থীদের ভিড়। আসলে তারা নিজের চোখে দেখতে এসেছেন আগুনের সেই ভয়াবহ তাণ্ডব লীলা। গতকাল অগ্নিকাণ্ডের ঘটনাটি আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে। সেই ঘটনাটি আসলে নিশ্চিত করে কেউই বলতে পারছে না যে কোথা থেকে আসলে আগুনের সূত্রপাত। তবে ধারণা করা হচ্ছে যে এখানে একটি সিলিন্ডার বোঝাই গ্যাসের যে গাড়ি এসেছিল, তিনি আসলে এই এলাকার যে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলোতে গ্যাসের সিলিন্ডার সাপ্লাই দিয়ে থাকেন, এবং সেখান থেকে একটি সিলিন্ডার বোঝাই পিকআপের সাথে একটি সিএনজির সংঘর্ষের কারণে সেখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এবং তার প্রেক্ষিতে সেই বিস্ফোরণ ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। এবং সেই গ্যাস সিলিন্ডার থেকে বিদ্যুতের ট্রান্সমিটার লেগেছিল এবং ট্রান্সমিটার বাস্ট হয়ে আশপাশের ভবনগুলিতে আগুন ছড়িয়েছিল। এবং ওয়াহিদ ম্যানশনের দোতলায় ছিল একটি পারফিউমের ফ্যাক্টরি, সেখানে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম তৈরি করা হতো, এবং পারফিউম যেহেতু দাহ্য পদার্থ, যার কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। এবং আশপাশের যে ভবনগুলি আমরা দেখতে পাচ্ছি সবগুলি ভবন আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আসলে আগুনের সঠিক ভবন আসলে এখানে দেখেছি আমরা, যেখানে এগুলো দেয়াল ভেঙে পড়েছে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
আমরা দেখতে পাচ্ছি যে ভবনটিতে যেহেতু আগুনের সৃষ্টি করা হয়েছিল, হোয়াইট ব্যাসের সেখানে দ্বিতীয় তলায় একটি পারফিউম সেক্টর, যেখানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের পারফিউম, যদিও বিদেশি ব্র্যান্ডের, কিন্তু সেখানে আসলে এখানে চকবাজারে বানানোটা আপনারা জানেন নিশ্চয়ই যে চকবাজারের একমাত্র জায়গা বানানো। আপনারা জানেন নিশ্চয়ই যে চকবাজারে একমাত্র জায়গা যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন নামকরা পারফিউমগুলি তারা এখানে প্রস্তুত করে নকল পারফিউম হিসাবে, এবং সেখানে একটি শ্যাম্পুর কারখানা রয়েছে এবং নিচতলায় প্লাস্টিকের একটি কেমিক্যালের গোডাউনও ছিল এবং ভবনটির নিচতলায় দুটি রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট ছিল। আমরা তবে যে এখানে সবচেয়ে সিনেমাটিক যে ঘটনাটি, সেখানে এই চৌরাস্তার মোড় আসলে মূলত এটি এই এলাকাটাতে আসলে 4-5 দিয়ে সড়ক, মূলত এটি এই এলাকাটাতে আসলে 4-5 দিয়ে সড়ক রয়েছে এবং রাত্রে যে যখন আগুনের ঘটনাটি ঘটেছিল তখন আসলে প্রচন্ড ভিড় ছিল এই সড়কটিতে, এবং এই সড়কটিতে প্রাইভেট কার, সিএনজি, রিক্সা, অটোরিক্সা, ভ্যান সহ আসলে যে পরিমাণ পরিবহন ছিল সবাই আসলে সে অগ্নিকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে 70 জনের প্রাণহানির খবর তারা নিশ্চিত করেছেন। এখান থেকে 70 জনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং 41 জনের মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সেখান থেকেও আমরা বেশ কয়েকজনের মৃত্যুর খবর এখন পর্যন্ত জানতে পেরেছি। এখন পর্যন্ত সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্য প্রতিমন্ত্রী এসেছিলেন স্থানীয় সরকার। রুবেল, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী সংবাদগুলোতে আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ রাজধানীর চকবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। চকবাজারের রাজ্জাক ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা এখনও বাড়ছে। হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। প্রিয়জনদের হারিয়ে বাকরুদ্ধ অনেকে। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধ হতাহতদের একের পর এক আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সঙ্গে আসেন স্বজনরাও। প্রিয়জনদের অসহায় অবস্থা দেখে তাদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। পরিবারের সদস্যদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। মোবাইল দিয়ে সারা রাত ঘোরাঘুরি করছি, পাই নাই, পাইতে ঢাকা মেডিকেল আইতে লাস্টটা কোন পায়ে ধরা খাইছে, এদিক ধরা খায় না, খালি পাউডার দিয়ে মেলে, পাউডার সমান লেভেল আছে, পাউডার মিলেছি খালি, আর এদিকে যে আছে কোনো ধরা কোনো কায়দা নাই, পড়ে গেছে। ওখানে ডাক্তার দেখাইতে গেছে, দাঁতের জন্য ডাক্তার দেখাইতে গেছে। ডাক্তার দেখাইতে আইছিল বাসা ওইখানে, বাসা ওইখানে কাছাকাছি আর কি, বাসা থাকলে ভাই আমার কিছু ও বেসালা থাকে আর কি। দোকান বন্ধ করে আসার সময় ট্রান্সপোর্টের বাস থেকে মারা গেছে। মোহাম্মদ আলী, মোহাম্মদ অপু আর বাতিজার নাম হলো মোহাম্মদ আরাফাত, 3 বছরের। আগুনে পুড়ে অনেক শরীর পুড়ে বিকৃত হয়ে গেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে দেওয়ার কথা জানালেন ফরেনসিক বিভাগের প্রধান। 67টা লাশ আমাদের মর্গে আছে, আরো 11টা লাশ হাসপাতালের মর্গে আছে, মোট 78 ডেড বডি আমাদের কাছে আছে। হতাহতদের দেখতে আসেন প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিপিজেমি এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি জানান, সঠিক পরিকল্পনার মাধ্যমে সময় মতো কেমিক্যাল ও প্লাস্টিক কারখানা সরাতে পারলে নিমতলির মতো এমন ট্র্যাজেডি ফের ঘটতো না। এই জায়গাগুলি নিয়ে আমরা 2006 সাল থেকে বলছিলাম যে আমাদের এই কেমিক্যাল গোডাউনগুলি বা আমাদের যে প্লাস্টিকের যে সকল জায়গাগুলি এগুলিকে রিলোকেট করা খুবই দরকার। 2006 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। নিমতলিতে যখন এই ঘটনাটা দুর্ঘটনা ঘটেছে, আমি তখন এফবিসিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমরা কাজ করেছিলাম আমাদের শিল্প মন্ত্রণালয়ের সাথে কেমিক্যাল পল্লী করার জন্য, সেই প্রক্রিয়াটাও আগায় নাই। এখন যখন আমাদের এই ধরনের আরেকটা ঘটনা হয় তখন হয়তো আমরা আবার দোষারোপ করব কেমিক্যালের এগুলি নিয়ে। আমি মনে করি যে এখন সরকারের উচিত যে এগুলিকে মানে একটা সংঘবদ্ধ জায়গায় এগুলিকে রিলোকেট করা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আমরা জানি যে আগুনে দগ্ধ হয়ে অনেকেই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং আহতদের অবস্থা এবং চিকিৎসা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে,
কি অবস্থা সেখানকার, আমাদের সবশেষ তথ্যগুলো জানান। ঢাকা মেডিকেল কলেজে এই যে আপনার ফরেন্সিক বিভাগ অর্থাৎ মর্গের এই পিছন দিকটায় আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু মর্গের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ পোস্টমর্টমের কাজটি সেটি শুরু হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে যেসব লাশ মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে শুধুমাত্র সেই সবগুলোই কিন্তু শনাক্ত করে পরবর্তীতে সেগুলো পোস্টমর্টম শুরু করেছেন। আর অন্যান্যগুলোর ক্ষেত্রে আমাদের ফরেন্সিক বিভাগ প্রধান জানিয়েছেন যে সেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এবং সেই তারপরে যদি সম্ভব না হয় ডিএনএ টেস্টের মাধ্যমে দিবেন। তবে ইতিমধ্যে কিন্তু আলী হোসেন নামে একজন মরদেহ তার আত্মীয়র কাছে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই যে কফিন বক্স সেটি কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে মর্গের, অর্থাৎ আমরা বলতে পারি যে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ লাশ যে হস্তান্তর সেটি শুরু হয়ে যাচ্ছে এবং পর্যায়ক্রমে একে একে সবাইকে কিন্তু মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন অর্থাৎ অনেক শ্রমিক ছিলেন, তাদের আত্মীয় স্বজন যেহেতু কাছে না থাকার কারণে অনেকে হয়তো খবর পাননি বা দূর দূরান্ত থেকে আসছেন, অর্থাৎ পর্যায়ক্রমে কিন্তু এই যে অত্র এলাকায় অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক যে বিভাগটি আছে সেখানে মর্গের পিছনে কিন্তু লোকজনের বাড়ছে এবং পর্যায়ে কিন্তু লোকজন বাড়ছে এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থানে কিন্তু লোকজন তাদের স্বজনের অপেক্ষায় অর্থাৎ মরদেহ যেটি নিয়ে যাওয়ার কথা সেটির জন্য অপেক্ষা করছেন। একই পরিবারের অনেকেই হচ্ছে যে নিহত হয়েছেন, সেক্ষেত্রে তাদের যে অবস্থা সেটি আসলে কোনো ভাষায় প্রকাশ করা না এবং তারা এই যে অনেকে এখানে বারবার কিন্তু মূর্ছা যাচ্ছেন এই যে ঘটনায় এবং বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যারা আছেন অর্থাৎ নাম এন্ট্রি করা, যেখানে নামটা নিবন্ধন করতে হবে যে কার স্বজন এখানে আছেন বা শনাক্ত করতে পেরেছেন, সেই প্রক্রিয়াটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে খুব বেশি ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যেখানটা নাম নিবন্ধন করা হয় অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে নামটা নিবন্ধন করা হবে এবং পরবর্তীতে সেই হিসাব করে কিন্তু তাকে শনাক্ত করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিড় হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এবং যারা অন্যান্য সংশ্লিষ্টরা রয়েছেন জেলা প্রশাসক সহ সবাই কিন্তু এখানে কার্যক্রমটি অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন এবং প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়েই কিন্তু সবাই চেষ্টা করছেন যেন দ্রুত তার স্বজনটি মরদেহটি তার হাতে তুলে দিতে পারেন এবং সেই হিসাবে কিন্তু কাজ করছেন। এই যে বড় ধরনের একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনার আসলে সবাই এসেছেন এখানে, অনেকেই তারা কথা বলেছেন এবং জানিয়েছেন যে এই ধরনের আসলে ঘটনার কোনো ভাষা নেই এবং এই বারবার এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে বা আবাসিক এলাকা সহ যেখানে গড়ে উঠেছে শিল্পাঞ্চল এলাকা, অর্থাৎ এই সব মিলিয়ে কিন্তু যে পরিবেশটি হয় রীতিমতো সেটি কিন্তু ভয়ঙ্কর এবং ইতিমধ্যে জানেন যে নিমতলী ঘটনায়ও কিন্তু অনেকের শখানেকের উপরে প্রাণ দিতে হয়েছিল। তো এখানে যে বিষয়টি রয়েছে যে এই জেনে এখানে রয়েছে যে কতজন মৃতদেহের ঘটনা সেটি কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি। ফরেন্সিক বিভাগের প্রধান কিন্তু আমাদের জানিয়েছেন যে ভিতরে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যেটি রয়েছে 11টি মরদেহ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন, এক স্বজন কিন্তু আসছেন এবং সেও কিন্তু যাচ্ছেন তার নামটি নিবন্ধন করার জন্য। আর যে সংখ্যাটি বলা হচ্ছে যে ফরেন্সিকে বলেছে 67টি ব্যাগ তারা গ্রহণ করেছেন এই কলেজ হাসপাতাল মর্গে এবং 11টি মৃতদেহ আছে মেডিকেল হাসপাতালে, অর্থাৎ এই ব্যাগগুলোতে কিন্তু একাধিক লাশ যে থাকতে পারে সেটি কিন্তু ইঙ্গিত দিয়েছেন ঢাকা ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ। অর্থাৎ আমরা বলতে পারি যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কিন্তু আমরা আশঙ্কা করছি। তরি জাহিদ, ধন্যবাদ। সে বিষয়ে আমাদের দর্শকদেরকে জানাতে আমরা বরাবরই সচেষ্ট রয়েছি। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। দর্শক, শিরোনামে আপনাদেরকে জানিয়েছি ইতিমধ্যেই যে রাজধানী চকবাজারে আগুনের ঘটনায় এ পর্যন্ত 78 জনের নিহত হবার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটি দেখাতে চাই আপনাদের। বুধবার রাত 10:30টার দিকে চকবাজারের রাজ্জাক ভবনে আগুন লাগলে তাৎক্ষণিকভাবেই 30 জনের মতো মারা যান। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বাড়তে থাকে। শুরুতে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে 37টি ইউনিটের চেষ্টায় ভোর 5টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ঘনবসতি এলাকা, সরু রাস্তা ও পানির সংকটের কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের প্রাণহানি ঘটেছে, তাদের পরিবার বর্গকে
প্রয়োজনীয় মানবিক সাহায্য ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘটনা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তখন আমরা দেখেছি সরিয়ে নিয়েছে, আবার এগুলি আসছে। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন এবং তিনি এইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না। এখন মেয়র মহোদয় আমাদেরকে যদি আমাদেরকে সহযোগিতা চান, আমরা এই সবগুলোর ব্যবস্থা করতে পারবো যাতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা কেউ দাবি করেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটির প্রথম 2 তলায় প্রসাধন সামগ্রী, প্লাস্টিকের দানা ও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও 4টি ভবনে। পুড়ে যায় একটি প্রাইভেট কার ও কয়েকটি যানবাহন। এই সময় পুড়ে যাওয়া কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। আগুনটা শর্ট সার্কিটের কারণে যেখানে বিল্ডিং একটা থেকে একটা আগুন ছড়িয়ে পড়ে আর কি। এখানে অনেক কেমিক্যাল আছে, প্লাস বাল্বের কারখানা আছে। এখান থেকে আপনার ফায়ারটা লাগে, আপনার ট্রান্সফর্মার মধ্যে আগুন লেগেছে। বডি স্প্রের কিছু ছিল, আতরের ছিল, কেমিক্যাল ছিল। এই কেমিক্যালের কারণে আজকে এই বিস্ফোরণ ঘটেছে। 78টি মৃতদেহ উদ্ধার ও 41 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বার্ন ইউনিটে ভর্তি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা সবাইকে দেওয়ার পরে আমরা একটা সেকেন্ড লুক দিয়েছি, একবার রাউন্ড দিয়েছি এবং সেখানে আমরা 4 জন রোগীকে আমরা আশঙ্কাজনক এখন আমরা ধারণা করছি যে তারা আশঙ্কাজনক এবং তাদের ম্যাক্সিমামেরই হচ্ছে যেহেতু এটা একটা ক্লোজ জায়গায় একটা বিস্ফোরণের মতো, তাই সবারই শ্বাসনালী পড়েছে। চকবাজার এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আশেপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। রাজধানীর চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে যান RTV চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP। এ সময় হতাহতদের প্রতি সমবেদনা জানান তিনি। একটা মসজিদের সামনে বাড়িটার মধ্যে আগুন লাগে, সেখানে ম্যাক্সিমাম লোক ছিল নোয়াখালীর, আমার ওই ইউনিয়নের লোক আছে ওখানে। যাই হোক, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যেখানে মানুষ বসবাস করে সেখানে আশেপাশে কেমিক্যাল থাকা ঠিক না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় 52 ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনতার ঢল। রুহুল আমিন তুহিনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। মায়ের ভাষার জন্য যারা দিয়েছিল প্রাণ, তাদের কি কখনো ভোলা যায়? তারা অমর, 21 অমর। তারাই তো দেখিয়েছিলেন মুক্তির পথ। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় সেই ভাষা শহীদদের স্মরণ করেছে গোটা জাতি। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 12টা 1 মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে মন্ত্রিপরিষদ সদস্য আর দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনারের বেদি উন্মুক্ত করা হয় সবার জন্য। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। শরীয়ত খান, RTV, ঢাকা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। 21-এর চেতনায় সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় জানান তারা। এহতেরামুল হকের রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রভাত ফেরিতে অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে রাজপথে। শোক আর শ্রদ্ধায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন স্মৃতির মিনারে। দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পরে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ সার্থক হয়েছে। মাতৃভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হোক। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতারা। দলের কঠিন সময়ে সব বাধা পেরিয়ে ২১-এর চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রদ্ধা জানাচ্ছি অমর ২১-এর বীর শহীদদের প্রতি, শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি, শ্রদ্ধা জানাচ্ছি গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি। এর আগে রাজধানীর আজিমপুর কবরস্থানে শহীদ আব্দুল জব্বার, আবুল বরকত ও শফিউর রহমানের কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এহতেরামুল হক, RTV, ঢাকা। RTVর পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। মায়ের ভাষার দাবিতে সেদিনের এমন ফাল্গুনেই ঝরেছিল তাজা কিছু প্রাণ। এসব প্রাণের বিনিময়ে পাওয়া গেছে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি। ৬৭ বছর আগে ২১শে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মিশেছিল সব মানুষের পথ। মুক্তা মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শহীদ মিনারই জানানো দেয় কুসুমাস্তীর্ণ কোনো পথে মাতৃভাষা বাংলা আসেনি, এসেছে রক্তাক্ত সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসের পথ মারিয়ে। সেই সংগ্রামের মহানায়কদের রক্তের ঋণ শোধানোর ব্যর্থ প্রয়াসের অংশ হিসেবে ভোরের আলো ফোটার আগেই রাজধানীর পলাশীর মোড় হয়ে জগন্নাথ হলের সামনের রাস্তা পাড়ি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাবনত নানা মত, পথ আর ধর্মবর্ণের বাঙালি। শহীদদের স্মরণ করতে আসেন শিক্ষাবিদ, আইনজীবী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলা আজ বিশ্ব পরিমণ্ডলে। এমন অর্জন বাঙালি হিসেবে যেমন গর্বের, তেমনি ভাষার দূষণ মর্মাহতও করে তাদের। বাংলিশ বলে একটি কথা ইদানিং চলে, সেটাকে বর্জন করার জন্য এটা দিয়ে আমাদের ভাষার ক্ষতি হচ্ছে, আমাদের ভাষার সৈনিকদের প্রতি অসম্মান জানানো হচ্ছে। আজকে FM চ্যানেলগুলিতে যেই বাংলা ভাষা শোনানো হয় বা বলা হয়, সেটা কোনোভাবেই আমাদের বাংলা ভাষার তো প্রমিত ভাষার সঙ্গে যায় না। বাংলাতে অনেক কাজ হচ্ছে এবং ভবিষ্যতে আরো বেশি করে হবে এ আশা ব্যক্ত করছি। বাংলাকে অনেক ভালোবাসি। ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাসটা একান্তই বাঙালির। তাই এমন গৌরবের অংশ হতে, শহীদদের আত্মত্যাগের কথা জানতে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিভিন্ন দেশের মানুষ। বোঝানো যাবে না, একমাত্র নিজেই এটা অনুভব করা যাবে যে আমি কি পেলাম। মমতার যে জিনিসটা, মমতা সত্যি মানে আমার শেখ হাসিনা যে মুজিবের এই স্বপ্ন সফল করছে, এটা আমরা দেখে সত্যি মানে আমি আমার এই ৭৮ বছর বয়সে আমি সত্যি গর্বিত। বাঙালির অহংকার বাংলা ভাষা জিইয়ে থাক হাজার বছর, এমন প্রত্যাশা শহীদ মিনারে আসা সব মানুষের। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে অমর ২১শে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান ২১শে ফেব্রুয়ারি। বিশেষ এই দিনে বইমেলায় ভিড় কেমন দেখছেন? দর্শনার্থীরা কি বলছেন আমাদের জানান। তরি, আপনি জানেন যে ১৯৫২ সালের এই দিনে আমাদের মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের স্মরণেই আসলে প্রতি বছর এই মেলা আয়োজন করা হয়ে থাকে। আর আজকের দিনে তাদের ওই দিনটি উপলক্ষে একটু বাড়তি আয়োজন করা হয়ে থাকে। যেমন প্রতিদিন দুপুর ৩টা থেকে মেলা শুরু হলেও আজকের দিনের জন্য সকাল ৮টা থেকেই মেলা শুরু হয়ে যায়। আবার এবং সকাল ৮টা থেকেই দেখা গেছে যে এরকম ব্যাপক মানুষের ভিড় এবং
দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এই মেলায়। আর বেশিরভাগ মানুষই আসলে আজকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পরই মেলায় চলে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিশু থেকে শুরু করে সবাই এই মেলায় ঘুরতে এসেছেন এবং অনেকে বই কিনছেন, তারা দেখছেন। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে ছুটির দিন এবং আজকের এই দিবসটি উপলক্ষে ঢাকার এবং আশপাশের এলাকা থেকে এবং অনেকে আমরা দেখতে পেরেছি যে গাজীপুর থেকেও এই আজকের মেলায় যোগ দিয়েছেন এবং নারায়ণগঞ্জ থেকেও এই মেলায় এসেছেন। তবে এই মেলায় এই পর্যন্ত যেটা দেখা গেছে যে আমরা তথ্য পেয়েছি প্রায় 150টিরও বই আজকের দিনে প্রকাশ পেয়েছে এই পর্যন্ত। আর সন্ধ্যা পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে। আর এই মেলা এই দিন উপলক্ষে প্রকাশকদেরও একটু বাড়তি প্রস্তুতি থাকে, তারা বেশ কয়েকটি বই প্রকাশ করে থাকেন এই দিনটিতে। এছাড়া তারা আমাদের যেটা জানিয়েছেন যে আজকে যেই জনসমাগম সেটা আসলে আরও বাড়বে সময় যেতে যেতে। তরি, ধন্যবাদ শরীয়ত আপনাকে। দর্শক, এতক্ষণ অমর একুশে গ্রন্থমেলা থেকে সরাসরি জানাচ্ছিলেন শরীয়ত খান। আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। মায়ের ভাষা বাংলার জন্য প্রাণ দিলেও বিদেশি ভাষার আগ্রাসনের শিকার হয়ে সেই বাংলায় দিনে দিনে পড়ছে হুমকির মুখে। লেখক ও প্রকাশকদের উদাসীনতার কারণে এমন অবস্থা বলে মনে করেন অনেকে। রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি ভাষার বিকাশে লেখক প্রকাশকদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শেকল পরায় আমার হাতে পায়। সেই শিকল ভাঙার লক্ষ্যে মুখের ভাষা আদায়ে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দেয়া জাতির নাম বাঙালি। ভাষার আন্দোলনে যাওয়া সদ্যপ্রয়াত কবি আল মাহমুদ লিখেছিলেন, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। ভাষার জন্য প্রাণ দিলেও দিনে দিনে সেই ভাষায় হয়েছে উপেক্ষিত। পশ্চিমা সংস্কৃতির অগ্রাসনে ইংরেজির পাশাপাশি হিন্দি দখলে নিয়েছে বাঙালির মন ও মনন। ইংরেজি মিডিয়াম স্কুল আছে, FM রেডিও আছে, সেই সব জায়গায় দেখা যায় যে বাংলার সাথে ইংরেজি সংমিশ্রণ, বাংলাকে বিকৃত উচ্চারণ করা, এই বিষয়গুলো আছে। বাংলা ভাষা তোমাদের মাতৃভাষা, এই ভাষাকে সর্বপ্রথম শুদ্ধভাবে পড়তে শিখবে, বলতে শিখবে, উচ্চারণ করতে শিখবে, তারপরে তোমরা পৃথিবীর 10টা ভাষা শেখো। বাণিজ্যিক চাহিদা কম থাকায় ভাষার উপর গবেষণা যেমন কম, তেমনি এই বিষয়ে বই হয়েছে অত্যন্ত কম। 125টি বই বেরিয়েছে, তার মধ্যে 2টি ভাষা নিয়ে। আমাদের লেখক যারা আছেন তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনেক বেশি লিখেন, আমরা প্রকাশকরাও অনেক বেশি প্রকাশ করতে পারি, আমাদের সেই সুযোগটাও তৈরি হয়। গবেষণামূলক কাজ খুব না, এমনি প্রবন্ধই পড়ি। গবেষণামূলক কাজ মাঝে মাঝে হয়তো বা পড়া হয়, খুব বেশি না। গবেষণাধর্মী বই না, তেমন একটা না। চমৎকার সব শব্দের বুননে প্রাণের মেলায় অজস্র সহস্র নতুন বই প্রকাশিত হলেও গল্প কবিতার দাপটে টিকতে পারেনি ভাষার চর্চা। নতুন যারা লিখে জনপ্রিয়তা পাওয়া, সস্তা জনপ্রিয়তা পাওয়ার চাইতে পড়াতে সময় বেশি দেওয়া উচিত। বেশি সময় পড়বে, মাঝে মধ্যে লিখবে, তবে লেখার মান উন্নত হবে। দ্য পপ আপ ফ্যাক্টরি হচ্ছে এই যে বইগুলো দেখছেন পপ আপ, এই বইগুলোর নামই পপ আপ, মানে এটার কোনো বাংলা নাই, মানে এই ধরনের বইকে পপ আপ বই বলে, পপ আপ বুকস। গল্প কবিতার প্রচলিত ধারার বাইরে গিয়ে পাঠকের রুচির উন্নতি হলে ভাষা, মুক্তিযুদ্ধ কিংবা গবেষণার বই জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশকদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এর সাথে শেষ করছি দুপুরের সংবাদ। তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাবো আরও একবার। চকবাজারে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৭৮, আহত আরও অর্ধশতাধিক, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার, জানালেন সেতুমন্ত্রী। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদ মিনারে জনতার ঢল, একুশের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। এবং বিদেশি ভাষার আগ্রাসনে হুমকির মুখে বাংলা, মায়ের ভাষার মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি লেখক প্রকাশকদের সচেতন হবার আহ্বান।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।